পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রীরা, তোমরা ভালো আছো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মোমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের 222705 কোর্সের কোর্স কোডের চিরায়ত বলবিদ্যা কোর্সের আজকে 5 নাম্বার লেকচার পড়াবো, যেটা হলো কেন্দ্রিক বলের অধীনে দ্বিবস্তুর সমস্যা। এই অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করেছি। আজকে এই অধ্যায়ের প্রথম লেকচার। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে কেন্দ্রিক বল, কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য, কেন্দ্রিক বলের অধীনে গতির দুইটি প্রধান বৈশিষ্ট্যের প্রমাণ, দুটি বস্তুর পরিবর্তে সমতুল্য এক বস্তুর সমস্যা, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রসমূহ, কেন্দ্রিক বলের প্রভাবে গতিশীল কোন কণার কক্ষপথের ব্যবকলনী সমীকরণ। প্রথমে কেন্দ্রিক বল। কেন্দ্রিক বল হচ্ছে কোন বস্তু কণার উপর ক্রিয়াশীল বল কোন স্থির বিন্দু সাপেক্ষে দূরত্বের অপেক্ষক হলে ওই বলকে কেন্দ্রিক বল বা কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স বলে। অর্থাৎ হচ্ছে কেন্দ্রিক বল হচ্ছে এমন একটা বল যেটা কোনো একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে দূরত্বের অপেক্ষক হবে, মানে ফাংশন অফ ডিসটেন্স হবে, তাকে আমরা কেন্দ্রিক বল বলবো। কেন্দ্রিক বলটাকে লেখা যায় এইভাবে, এফ অফ আর, এখানে এফটা কিন্তু ভেক্টর, আরও ভেক্টর, বোল্ড করে লেখা এখানে, ইকুয়াল টু ফাংশন অফ আর, তার সাথে আর হচ্ছে আর এর উপর টুপিটা, এটা হচ্ছে একক ভেক্টর। এই আর হলো ভেক্টর আর এর সমান্তরাল একক ভেক্টর। বলের দিক স্থির বিন্দুর দিকে অথবা বিপরীত দিকে হতে পারে। এই ধরনের স্থির বিন্দুকে বলা হয় বল কেন্দ্র। আর বলের দিক যদি বল কেন্দ্র বিমুখী হয় বা বল কেন্দ্রের দিকে হয়, তবে তাকে সেই বলের প্রকৃতিকে বলবো আকর্ষণী। আর যদি বলের দিক বল কেন্দ্রের বিপরীত দিকে হয়, তাহলে তাকে বলবো বিকর্ষণ প্রকৃতির। তোমরা এই ধরনের বল আগেই পড়েছো, অনেক আগেই জেনেছো কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল কি সেটা তোমরা জানো। এখন কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য, এটা এই প্রশ্ন কিন্তু কমন এই চ্যাপ্টারের, এটা আসে কেন্দ্রিক বলের অধীনে গতির সাধারণ বৈশিষ্ট্য। এখানে আমি কয়েকটি বৈশিষ্ট্য লিখেছি কেন্দ্রিক বলের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে বস্তুর মোট শক্তি সংরক্ষিত থাকবে, 2 কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে, 3 কৌণিক বেগ ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক বেগের দ্বারা সৃষ্ট তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করে, 4 কেপলারের দ্বিতীয় সূত্র অনুসরণ করে। আর 5 নম্বর হচ্ছে কেন্দ্রীয় বল ক্ষেত্র অঘূর্ণনশীল, অর্থাৎ বলের কার্ল শূন্য হয়। এক্ষেত্রে ডেল ক্রস এফ ইকুয়াল টু 0 হবে। আমরা যে 5টা ওখানে বৈশিষ্ট্য পড়লাম, তার মধ্যে আমরা 2টা বৈশিষ্ট্যের প্রমাণ পড়ব। প্রথম 2টা বৈশিষ্ট্যের প্রমাণ পড়ব, বস্তুর মোট শক্তি সংরক্ষিত থাকবে এবং 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এই দুইটা থেকেও আবার প্রশ্ন আসে। মোট শক্তি সংরক্ষণ, এটাও আসে অনেক সময়, যে বলে যে কেন্দ্রিক বলের 4 মার্কের কোশ্চেন হিসেবে আসে, মোট কেন্দ্রিক বলের ক্ষেত্রে দেখাও যে মোট শক্তি সংরক্ষিত থাকবে। এখন কেন্দ্রিক বল হলো মোট শক্তি সংরক্ষণ, কেন্দ্রিক বল হলো F ইকুয়াল টু ফাংশন অফ আর সাথে হচ্ছে একক ভেক্টর। এটা আমরা সংজ্ঞা থেকে দেখলাম, এবং এর মান ফাংশন অফ আর, এটাকে লেখা যায় মাইনাস ডেল ভি আর অফ বাই ডেল আর। এটাকে এইভাবে লেখা যায়। ভি কিন্তু আবার কি বিভব শক্তি, ভি দিয়ে আমরা বিভব শক্তি বুঝাই। বা ফাংশন অফ আর সমান কি লেখা যাবে, মাইনাস ডেল ভি অফ আর। এটাকে এখন এখান থেকে এইভাবে লেখা যায়।
ভি অফ আর এর কিন্তু আমরা জানি বিভব শক্তি কি একটা স্কেলার ফাংশন, স্কেলার অপেক্ষক। আর আরো জানি কোন স্কেলার অপেক্ষকের নতিমাত্রার কার্ল শূন্য হয়, অর্থাৎ ডেল ক্রস ডেল ভি অফ আর ইকুয়াল টু 0। এটা তোমরা ভেক্টর অধ্যায়ে পড়েছো। সুতরাং আমরা এই ডেল ভি অফ আর এর জায়গায় যদি এফ লিখি, ডেল ক্রস এফ ইকুয়াল টু 0। এ থেকে প্রমাণিত হয় যে কেন্দ্রিক বল যার মান বল কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভরশীল তা সংরক্ষিত হয় এবং এর জন্য মোট শক্তি সংরক্ষণ নীতি প্রযোজ্য হয়। এরপরে 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ। এটাও 4 মার্কের কোশ্চেন হিসেবে আসে। আবার অনেক সময় এই প্রশ্নটাও আসে যে দেখাও যে কেন্দ্রিক বলের জন্য কক্ষপথ সর্বদা একটি তলে অবস্থান করবে এবং তা কৌণিক ভরবেগের নির্দিষ্ট দিকের সাথে লম্ব হবে। এই অংশটাও প্রশ্ন হিসেবে আসে, 4 মার্কের কোশ্চেন হিসাবে আসে। দেখাও যে কেন্দ্রিক বলের জন্য কক্ষপথ সর্বদা একটি তলে অবস্থান করবে এবং তা কৌণিক ভরবেগের নির্দিষ্ট দিকের সাথে লম্ব হবে। তাহলে এটা দেখি কিভাবে এটা প্রমাণ হয়। কেন্দ্রিক বলের ক্রিয়ায় কোন কণার উপর ক্রিয়াশীল টর্ক, এখানে আমরা টর্কটাকে ক্যাপিটাল এন দিয়ে লিখব। তোমরা সাধারণত আগে দেখেছো ফার্স্ট ইয়ারে যে টর্কটাকে আমরা টাও দিয়ে লিখি। টর্কটা জানি আমরা, টর্ক সমান হচ্ছে আর ক্রস এফ। এফটা এখানে ফাংশন অফ আর, এফ কিন্তু বল। আর এই কেন্দ্রিক বলটাকে বা কেন্দ্রিক বলটাকে আমরা এখানে লিখব ফাংশন অফ আর, আর দিয়ে। এভাবে এফ অফ আরটাকে জাস্ট এভাবে লিখলাম। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই একক ভেক্টর আর, আরটাকে লেখা যায় আবার আর একক ভেক্টর আর সমান আমরা জানি ওই ভেক্টর কে যদি আমরা ভেক্টরের মান দিয়ে ভাগ করি সেটাই হচ্ছে একক ভেক্টর। এখন আবার আর ক্রস আর এইটা সমান 0, এটা আমরা জানি যে একই সেম ভেক্টর যদি ক্রস গুণন হয় তাহলে তার মান হবে 0। তো সুতরাং কি কাজে এই n সমান হবে, আবার টাও সমান জানি বা টর্ক সমান জানি আমরা হচ্ছে dl বাই dt। l হচ্ছে এখানে কৌণিক ভরবেগ, তাহলে n সমান কি হবে dl বাই dt সমান 0। এটা যদি হয় তাহলে কি হবে l সমান ধ্রুবক। অতএব বল কেন্দ্রগামী কোন অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ l ধ্রুব থাকবে অর্থাৎ সংরক্ষিত থাকবে। পুনরায় আবার m ভরের বস্তু কণার রৈখিক ভরবেগ v হলে এটাকে আমরা লিখতে পারি l সমান m r ক্রস v। এলটাকে আমরা এভাবে লিখতে পারি l সমান m r ক্রস v, যা প্রকাশ করে যে এল অবশ্যই আর ও ভি এর সাথে, যেহেতু আর ক্রস ভি তার মানে কি আর ও ভি এর সাথে লম্বভাবে সক্রিয় হবে, মানে এল হলো আর এবং ভি এর সাথে লম্বভাবে থাকবে। আবার দেখো যেহেতু এল ধ্রুবক কাজে আর ও ভি অবশ্যই একই তলে অবস্থান করবে। সুতরাং বলা যায় যে কেন্দ্রিক বলের জন্য কক্ষপথ সর্বদা একটি তলে অবস্থান করবে এবং তা কৌণিক ভরবেগের নির্দিষ্ট দিকের সাথে লম্ব হবে। এরপরে দুটি বস্তুর পরিবর্তে সমতুল্য এক বস্তুর সমস্যা। এটা পরীক্ষায় আসে যে কিভাবে কেন্দ্রিক বলের অধীনে দুটি বস্তুর সমস্যায়, দুটি বস্তুর পরিবর্তে সমতুল্য এক বস্তুর সমস্যায় রূপান্তরিত হয়। এখন এটা পড়ার আগে শুরুতে আমরা চিত্রটা দেখে নেই, চিত্রটা বুঝে নেই যে m1 এবং m2 দুটি বস্তু যদি নেই, m1 ভর এবং m2 ভরের দুটো বস্তু কণা নিলাম এবং মূল বিন্দু ও সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টর যথাক্রমে r1 এবং r2 এবং এই যে ক্যাপিটাল আর হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। ভর কেন্দ্র তার মানে m1 m2 ভর কেন্দ্র এখানে অবস্থিত, এর অবস্থান ভেক্টর r। আর m1 এবং m2 এই দুইটার যে মধ্যবর্তী সরণ বা মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে শুধু r। আর ভর কেন্দ্র থেকে m1 এর দূরত্ব r1 প্রাইম আর m2 এর দূরত্ব হচ্ছে r2 প্রাইম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, r1 সমান কি লেখা যায়, দেখো এটা হচ্ছে একটা ভেক্টর আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর। কাজেই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এই দুইটার যোগফল কি হবে বিপরীতক্রমে, এটা সমান r1 সমান কি হবে r প্লাস r2। আবার ঠিকই ভাবে r উল্টা ভাবে r2 সমান কি হবে r1 প্লাস r। তাহলে এখন আমরা দেখি
মনে করি দুটি বিন্দুর ভর m1 ও m2 এর অবস্থান ভেক্টর যথাক্রমে r1 ও r2। এই ব্যবস্থায় 6টি স্বাধীনতার মাত্রা আছে। 6টি কিভাবে? কারণ m1 কে বর্ণনা করার জন্য আমরা যেহেতু ত্রিমাত্রিক ব্যবস্থা, আমার 3টা লাগবে, স্বাধীনতার মাত্রা হবে 3, আর m2 এর জন্য 3, মোট হচ্ছে 6টা। কণাদ্বয়ের আপেক্ষিক দূরত্ব হচ্ছে r সমান r1 মাইনাস r2, মানে m1 এবং m2 এর মধ্যবর্তী আপেক্ষিক দূরত্ব হবে r। কণাদ্বয়ের ভর কেন্দ্রের স্থানাঙ্ক r হলে ল্যাগ্রাঞ্জ অপেক্ষক কি লেখা যায়? ল্যাগ্রাঞ্জ অপেক্ষক আমরা জানি t মাইনাস v। কারণ যেহেতু এখানে টিটা হচ্ছে দুইটা টার্মের অপেক্ষক, একটা হচ্ছে ভরকেন্দ্র ক্যাপিটাল আর ডট, আর যেটা বস্তুর দূরত্ব স্মল আর ডট, মাইনাস ভি অফ আর, এটা হলো স্থিতিশক্তি। এক্ষেত্রে ব্যবস্থাটির গতিশক্তি টিটা আবার দুইটা ভাগে ভাগ হবে, একটা হবে টি প্রাইম প্লাস টি ডাবল প্রাইম। টি প্রাইম কি? টি প্রাইম হচ্ছে ভরকেন্দ্রের গতির জন্য গতিশক্তি, আর টি ডাবল প্রাইম হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে গতির জন্য গতিশক্তি। তার মানে একটা হচ্ছে টি প্রাইম হচ্ছে যেটা ভর কেন্দ্রের গতির জন্য, মানে m1 এবং m2 কণার জন্য। এখন ভর কেন্দ্রের সাপেক্ষে কণাদের অবস্থান ভেক্টর যথাক্রমে r1 প্রাইম ও r2 প্রাইম হলে তাহলে টি প্রাইম কি হবে? যেটা হলো কণাগুলোর জন্য হাফ m1 প্লাস m2 r ডট স্কয়ার, আরটা হলো ভর কেন্দ্রের সাপেক্ষে গতির জন্য টি ডাবল প্রাইম হাফ m1 r1 প্রাইম ডট স্কয়ার প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার। এখন চিত্র থেকে দেখো, যে আমি যে বলেছিলাম চিত্র থেকে দেখো r2 প্লাস r সমান কি হবে? r1। r2 প্লাস r সমান r1, তাহলে r1 মাইনাস r2 কি হবে? r। আবার r1 মাইনাস r2 সমান r, এটাকে আবার লেখা যায় এই r সমান আবার হচ্ছে এই r1 প্রাইম মাইনাস r2 প্রাইম। আমরা জানি কি ভর কেন্দ্রে বস্তু ভারসাম্য সৃষ্টি করে, কাজে কি সামেশন এম আই আর আই প্রাইম, আর আই প্রাইম উপরে কিন্তু এটা ভেক্টর চিহ্ন, আর আই প্রাইম সমান 0 হবে। তাহলে এটাকে ভাঙাইলে m1 r1 প্রাইম প্লাস m2 r2 প্রাইম সমান 0। সুতরাং r1 প্রাইম কি হবে? এটাকে যদি আমি সমাধান করি, মাইনাস m2 বাই m1 r2 r2 প্রাইম, তাহলে r2 সমান মাইনাস m1 বাই m2 r1 প্রাইম, এখান থেকেই লেখা যায়। তাহলে r1 প্রাইম আর r2 প্রাইমের মান আমরা জানলাম এখান থেকে। এখন দেখো, এখন আমরা ওইখানে মান বসাবো যেখানে হচ্ছে r সমান হলো r1 প্রাইম মাইনাস r2 প্রাইম। মাইনাস r2 প্রাইমের মান হচ্ছে মাইনাস m1 বাই m2 r1 প্রাইম, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যায়। তো এখানে m1 প্লাস m2 এটাকে যদি কমন নেই বাই m2 r1 প্রাইম, তাহলে সুতরাং এই r1 প্রাইমটা বের পাবো আমরা m2 বাই m1 প্লাস m2 r, আর r1 এটাকে যদি ডট করি r1 প্রাইম ডট ইকুয়াল টু m2 বাই m1 প্লাস m2 r ডট। আবার r সমান r1 প্রাইম মাইনাস r2 প্রাইম, তাহলে সুতরাং r সমান কি লেখা যায়? মাইনাস, এইখান থেকে লিখতে পারি r সমান মাইনাস m2 বাই m1 r2 প্রাইম মাইনাস r2 প্রাইম, মানে এখানে r1 প্রাইমের মানটা বসাইলাম, কমন নিয়ে এটা পাইলাম, এখান থেকে আবার r2 প্রাইম পাওয়া যাবে। r2 প্রাইম এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস m1 বাই m1 প্লাস m2 r। এখন আবার ডট নিব, এবার যেহেতু আমি ওইখানে মান বসাবো এই জন্য আমার যেটা দরকার সেটা বের করে নিব, r2 প্রাইম ডট ইকুয়াল টু মাইনাস m1 বাই m1 প্লাস m2 r ডট। এখন সবগুলা মান আমরা সেই প্রথম সমীকরণটাতে বসাবো, যেটা হলো টি অফ, আগে টি অফ r ডট r ক্যাপিটাল r ডট বের করে নিব, যেটা ছিল, দেখে নেই কি ছিল সেটা। দেখো ক্যাপিটাল টি প্রাইম ছিল টি অফ r ডট হলো কি দুইটার সমষ্টি, টি প্রাইম প্লাস টি ডাবল প্রাইম। টি প্রাইম কত? হাফ m1 প্লাস m2 r স্কয়ার ডট, আর টি ডাবল প্রাইম হাফ m1 r1
প্রাইম ডট স্কয়ার প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার। এখানে মান বসাই দিব এখন, হাফ m1 m2 r ডট স্কয়ার প্লাস হাফ m1 m2 by m1 plus m2 r dot হোল স্কয়ার, জাস্ট মান r1 প্রাইম ডট স্কয়ার, r1 প্রাইমের মান বসাই দিলাম, r1 প্রাইম ডট, আর এটা r2 প্রাইম ডটের মান বসাইলাম। মান বসায়ে এই যে r ডট স্কয়ারটাকে বাইরে নিয়ে এসে এই ভিতরের টার্মটাকে হাফ m1 m2 কমন নিয়ে ভিতরের টার্মটাকে যোগ করব। যোগ করলে পাওয়া যায় m1 m2 by m1 plus m2, আর এখানে যা আছে তাই। এখন m1 প্লাস m2 কি? এটা হলো মোট ভর, সিস্টেমের মোট ভর, আর এই টার্মটাকে আমরা লিখব মিউ m1 m2 বাই m1 প্লাস m2 সমান হচ্ছে হ্রাসকৃত ভর, বা এটা হচ্ছে সমতুল্য ভর। এটাই হচ্ছে সমতুল্য ভর। তাহলে এখন আমরা প্রথম সমীকরণে বসাবো l সমান কি t মাইনাস v। t এর মানটা হচ্ছে এটা, এই যে যেটা পাইলাম এই 3.7 এ যেটা পাইলাম সেটা হচ্ছে t এর মান মাইনাস v অফ r। এখন আমরা লাগরাঞ্জের সমীকরণ কি জানি, d বাই dt অফ ডেল l বাই ডেল r ডট, মানে এই r ও r এর জন্য দুইটা লাগরাঞ্জের সমীকরণ লিখব। একটা হলো d বাই dt ডেল l বাই ডেল r ডট মাইনাস ডেল l বাই ডেল r, আরেকটা স্মল r দিয়ে d বাই dt ডেল l বাই ডেল r ডট মাইনাস ডেল l বাই, এটা ডেল স্মল r হবে, এখানে টাইপের সময় ভুল হয়েছে, ডেল স্মল r হবে ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে দেখো 1 নাম্বার সমীকরণ থেকে পাই, এখান থেকে পাই দেখো ডেল এল বাই ডেল আর ডট, এখান থেকে এই এল এর থেকে ডেল এল বাই ডেল আর ডট শুধু এখানে আছে, বাকি টার্মটা হবে 0। তাহলে প্রথম টার্মটা কি হবে 2m r ডট, 2 কাটা যাবে যেহেতু r ডট স্কয়ার, তার মানে 2r ডট হবে, 2 কাটা যাবে, থাকবে শুধু m r ডট, আর বাকি টার্মটা হবে 0। আর ডেল এল বাই ডেল আর এটা কিন্তু 0, কারণ এখানে r এর কোনো টার্ম নাই। সেকেন্ড ইকুয়েশনে যেখানে ডেল এল বাই ডেল স্মল আর ডট এখানে আছে, তাহলে এটা হবে কি 2r ডট, 2 কাটা যাবে, থাকবে কি মিউ r ডাবল ডট মাইনাস ভি অফ r, বাট মাইনাস ডেল ভি বাই ডেল আর, এই যে ডেল এল বাই ডেল স্মল আর যদি হয় মাইনাস ডেল ভি বাই ডেল আর হবে। দেখো প্রথম সমীকরণটা d বাই dt অফ m r ডট বা m r, এখানে কিন্তু ডাবল m r ডট ধ্রুবক, তার মানে r ডট ধ্রুবক, সুতরাং ভরকেন্দ্রের গতিবেগ অপরিবর্তিত থাকবে। আর দ্বিতীয় সমীকরণ এখান থেকে, এটা কিন্তু স্মল r, এখানে আমার লেখায় ভুল হয়েছে, এবং d বাই dt মিউ r ডট প্লাস ডেল v অফ r বাই ডেল t ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকে পাওয়া যায়। এখন মিউ r ডট এই d বাই dt যদি উপরে আরেকটা ফোঁটা দেই, তাহলে এটা কি মিউ r ডাবল ডট হয়ে গেল ইকুয়াল টু মাইনাস, এটাকে এই পাশে নিয়ে আসলে ডেল v অফ r বাই ডেল r, বা এটাকে লেখা যায় ফাংশন অফ r। তাহলে গতির সমীকরণে r নেই, দেখো এই সমীকরণে কিন্তু r নেই, r ডট আছে, এবং গতির সমীকরণ শুধু আন্তঃকণার দূরত্ব r এর উপর নির্ভরশীল। সুতরাং আমরা কি ওই l যে লিখলাম ল্যাগ্রাঞ্জিয়ানের প্রথম পদ, দেখো ল্যাগ্রাঞ্জিয়ানের প্রথম পদ কি ছিল? প্রথম পদ হলো যেটা হাফ এম আর ডট স্কয়ার, এই টার্মটাকে বাদ দিতে পারি, এই টার্মটাকে বাদ দিলে থাকবে শুধু হাফ মিউ আর ডট স্কয়ার মাইনাস ভি অফ আর। এখন এখান থেকে বোঝা যায় যে এই সমীকরণ, দেখো এখানে এটা এখানে কি, এখানে দেখা যায় ল্যাগ্রাঞ্জিয়ান বল কেন্দ্র থেকে আর দূরত্বে যে এল পাই, যে এল পাই, সেই এল এ এই ল্যাগ্রাঞ্জিয়ানটা শুধু বল কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত মিউ ভরের কোনো কণার গতির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সুতরাং এই যে এই সমীকরণ এবং এই সমীকরণ 3.1 এবং 3.12 থেকে আমরা দেখি যে দ্বি বস্তুর সমস্যাটি এক বস্তুর সমস্যায় হ্রাস পেয়েছে। কাজেই এইভাবে কি দ্বি বস্তুকে এক কেন্দ্রিক বলের অধীনে দ্বি বস্তুর সমস্যাকে এক বস্তুর সমস্যায় রূপান্তর করা যায়। এরপরে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রসমূহ, এই সূত্রগুলো তোমরা আগেই পড়েছো, এসএসসি এইচএসসি তে পড়েছো। কেপলারের সূত্র, তিনটা সূত্র আছে গ্রহের গতি সম্পর্কিত। প্রথম সূত্রকে বলা হয় কক্ষপথের সূত্র,
প্রথম সূত্রটা বলেছে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে গতিশীল থাকে। তার মানে একটা উপবৃত্তের কি দুইটা ফোকাস থাকে, দুইটা ফোকাস বিন্দু থাকে। যখন কোনো গ্রহ সূর্যের চারিদিকে ঘুরবে তখন সূর্যটাকে যে কোনো একটা ফোকাসে রেখে তারপরে ঘুরবে। সেটা পৃথিবী হতে পারে, বৃহস্পতি হতে পারে, বা বুধ হতে পারে, মঙ্গল হতে পারে। যে কোনো গ্রহ কি করবে, কক্ষপথটা উপবৃত্তাকার সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরবে এবং সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে তারপর ঘুরবে। যেমন এখানে একটা উপবৃত্তাকার কক্ষপথ দেখানো হয়েছে। এবিসিডি হলো একটি গ্রহের উপবৃত্তাকার কক্ষপথ। এফ ও এফ প্রাইম এই উপবৃত্তের দুটি ফোকাস। গ্রহটি এফ ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে গতিশীল হবে। এরপরে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রটা কি, যে কোনো গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখন দেখো এই যে চিত্রটাতে এ এবং বি, এ বিন্দুতে কোনো গ্রহ আছে, এ থেকে গ্রহটা বি অবস্থানে যখন আসলো তখন তার যে সময় লাগে, এই গ্রহটি যখন আবার সি থেকে ডিতে গেল যদি একই সময় লাগে, ধরো এখানেও এ থেকে বিতে আসতে টি সময় লাগলো, সি থেকে ডিতে যাইতেও টি সময় লাগে, তাহলে এই যে এই ফোকাসের সাথে যে ক্ষেত্রফল তৈরি করবে মানে এ এফ বি আর এখানে সি এফ ডি, এই ক্ষেত্রফল দুইটা সমান হবে। দেখো ধরি কোনো গ্রহ এফ ফোকাসে সূর্যকে রেখে এ থেকে বি এবং সি থেকে ডি তে আসতে যদি একই সময় লাগে, তবে কেপলারের দ্বিতীয় সূত্র হতে এ এফ বি এর ক্ষেত্রফল ও সি এফ ডি এর ক্ষেত্রফল সমান হবে। এরপরে তৃতীয় সূত্র বা পর্যায়কালের সূত্র। যে কোনো গ্রহ সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ পর্যায়কালের বর্গ সূর্য থেকে এর গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। তার মানে কোনো গ্রহ যদি সূর্যের চারিদিকে ঘুরতে গেলে তার যে একবার আবর্তনের সময়, যেটাকে পর্যায়কাল বলে, সেই পর্যায়কালের বর্গ হবে সেই গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। তাহলে কোনো গ্রহের পর্যায়কাল টি এবং গ্রহ ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে টি স্কয়ার সমানুপাতিক হবে আর কিউব বা টি ইজ ইকুয়াল টু কে আর কিউব। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা এই তৃতীয় সূত্রের প্রমাণ পড়ব পরে। তৃতীয় সূত্র প্রথম সূত্র দুটেরই প্রমাণ পড়ব এবং এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। এরপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো কেন্দ্রিক বলের প্রভাবে গতিশীল কোন কণার কক্ষপথের ব্যবকলনী সমীকরণ। তোমরা একটু খেয়াল করো, আমি এখানে প্রতিটা টার্ম স্টেপ বাই স্টেপ ভাঙায় বলবো, তোমরা সম্ভব হলে লিখে নাও। এটা মনে করি এম ভরের একটি কণা কেন্দ্রীয় বল ফাংশন অফ আর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর এর অধীনে এক্স ওয়াই সমতলে চলছে। এখন কণাটির গতিকে সমতলীয় পোলার স্থানাঙ্কে লেখা যায়। পোলার স্থানাঙ্কে আমাদের কি থাকে, আর আর থিটা দুইটা টার্ম। এখন এই এক্স আর ওয়াই কে আমরা আর আর থিটায় আমরা জানি এক্স সমান লেখা যায় আর কস থিটা এবং ওয়াই সমান লেখা যায় আর সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে এখন দেখো এক্স ডট, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বের করব। ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান হচ্ছে টি মাইনাস ভি। তো টি মাইনাস ভি বের করার জন্য আমাকে যেটা করা লাগে আমরা সেটাই করব। টি হচ্ছে গতিশক্তি, তাহলে প্রথমে আগে এক্স ডট বের করি। এক্স ডট সমান হলো ডি বাই ডিটি হবে কি আর কস থিটা। এন্ড ইউভি মেথডে এটাকে ভাঙাবো, ইউ ডি বাই ডিটি অফ ভি প্লাস ভি ডি বাই ডিটি অফ আর। এই ফর্মুলায় ভাঙানোর পর দেখো ডি বাই ডিটি অফ কস থিটা কি হবে, মাইনাস সাইন থিটা, প্লাস আবার এই থিটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, থিটা ডট প্লাস কস থিটা আর ডি বাই ডিটি অফ আর মানে আর ডট ইকুয়াল টু মাইনাস আর সাইন থিটা, থিটা ডট প্লাস কস থিটা আর ডট। তাহলে এক্স ডট সমান মাইনাস আর সাইন থিটা, থিটা ডট প্লাস আর ডট কস থিটা। আবার ওয়াই ডট সমান ডি বাই ডিটি অফ আর সাইন থিটা। তাহলে এখানে ইউভি মেথডে দেখো আর ডি বাই ডিটি অফ সাইন থিটা প্লাস সাইন থিটা ডি বাই ডিটি অফ আর, আর কস থিটা এটাকে যদি ডিফারেন্সিয়েট করো
ইন্টু থিটা ডট, মানে এই থিটাটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তোমাকে, প্লাস সাইন থিটা আর ডট। তাহলে ওয়াই ডট সমান পাওয়া গেল আর কস থিটা থিটা ডট প্লাস সাইন থিটা আর ডট। এবার আমরা গতিশক্তি বের করব, টি বের করব। তাহলে গতিশক্তি টি সমান হাফ এম, যেহেতু এক্স এবং ওয়াই দুইটা টার্মে প্লেনে যাচ্ছে, কাজে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, মানে এক্স প্লেনে এর বেগ, ওয়াই প্লেনে এক্স কোঅর্ডিনেটে বেগ এবং ওয়াই কোঅর্ডিনেটে বেগ, হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস হাফ ওয়াই ডট স্কোয়ার। এক্স ডট স্কোয়ার, এক্স ডটের মান বসা এটাকে স্কোয়ার করব, ওয়াই ডট এর মান বসায় স্কোয়ার করব, তারপর এটাকে ভাঙাবো, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় দেখো পুরো ভাঙানো, প্লাস এই পরের টার্মটাকেও ভাঙাবো, ভাঙায়ে কমন নিব, কমন নিলে পাওয়া যাবে হাফ এম আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার থিটা ডট স্কয়ার। এখানে কিন্তু আর এর উপর ডট নাই, আর স্কয়ার থিটা ডট স্কয়ার। তাহলে টি সমান হাফ এম আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার থিটা ডট স্কয়ার। এবং স্থিতিশক্তি হচ্ছে ভি, ভিটা ভি অফ আর, মানে আর এর ফাংশন। তাহলে ব্যবস্থাটির লাগরাঞ্জিয়ান হলো এল সমান টি মাইনাস বি। টি এর মানটা বসা এখানে, এখান থেকে হাফ এম আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার থিটা ডট স্কয়ার মাইনাস ভি অফ আর। তাহলে এটি হলো কি, এল সমান হলো এই মানটা, এটাই হলো লাগরাঞ্জিয়ানের রাশিমালা। এখন আমরা যেহেতু আর এবং থিটা দুইটা, যেহেতু কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং দুইটা টার্ম, কাজেই ল্যাগ্রাঞ্জের সমীকরণ আমরা আর এর জন্য একবার লিখব, থিটার জন্য একবার লিখব। তাহলে আর এর জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ কি হবে, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল আর ডট মাইনাস ডেল এল বাই ডেল আর ইকুয়াল টু 0। থিটা স্থানাঙ্কের ল্যাগ্রাঞ্জের সমীকরণ হলো ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0। এখন আমরা যে আগে সমীকরণ বের করলাম সেখানে ডেল এল বাই ডেল আর ডট, ডেল এল বাই ডেল আর ডট, তাহলে হাফ এম আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার থিটা ডট স্কয়ার মাইনাস ভি অফ আর, পুরো এল এর মানটা বসাইলাম, ডিফারেন্সিয়েট করলে যেহেতু আর ডট, কাজে শুধু কি এই যে আর ডট, 2 আর ডট থাকবে ডিফারেন্সিয়েট করলে, আর বাকি টার্ম 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল এল বাই ডেল আর ডট সমান এম আর ডট। আর এবার ডেল এল বাই ডেল আর সমান হচ্ছে ডেল এল বাই ডেল আর, এই পুরো টার্মটা লিখলাম যেটা হলো এল। এখানে আর এর টার্ম আছে কয়টা দেখো, এই একটা আর হলো ভি অফ আর। তাহলে এইটা কিন্তু 0 হয়ে যাবে কারণ আর ডট স্কয়ার এটা। তাহলে প্রথম টার্মটা 0 এটার সাথে, আর বাকি টার্মটা থাকবে এখানে আসবে 2r ডট থিটা ডট স্কয়ার মাইনাস ডেল ভি বাই ডেল আর। তাহলে ডেল এল বাই ডেল আর থাকবে শুধু এম আর থিটা ডট স্কয়ার মাইনাস ডেল ভি বাই ডেল আর। ডেল এল বাই ডেল আর সমান আমি এটা পেলাম। এরপর এখন দেখো, এখন ডেল এল বাই ডেল থিটা ডট সমান হচ্ছে ডেল বাই ডেল থিটা ডট, এই যে এটা হলো পুরো টার্মটা এল, থিটা ডট আছে কোথায়, শুধু এইখানে, কাজে এই টার্মটার ডিফারেন্সিয়েট হবে, বাকি টার্মগুলো 0 হবে। তাহলে প্রথম টার্ম 0, পরে এটা আসবে 2 থিটা ডট আর স্কয়ার মাইনাস 0, তাহলে লাস্টে থাকবে শুধু সব ফাইনালি এম আর স্কয়ার থিটা ডট। তার মানে ডেল এল বাই ডেল থিটা ডট সমান এম আর স্কয়ার থিটা ডট, আবার ডেল এল বাই ডেল থিটা সমান ডেল বাই ডেল থিটা হাফ এম আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার, মানে পুরো এল এর টার্মটা লিখলাম। এখন থিটার কোনো ফাংশন কিন্তু এখানে নাই, কাজে এটা কি সব 0, ডেল এল বাই ডেল থিটা সমান 0। তাহলে এই যে যতগুলো আমরা পাইলাম সবগুলি যদি সমীকরণগুলোতে বসাই, তাহলে প্রথম সমীকরণটা হবে ডি বাই ডিটি এম আর ডট মাইনাস এম আর থিটা ডট, যেটা হচ্ছে আর এর জন্য মাইনাস ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু 0। তার মানে এই টার্মটা কি হবে, এম আর ডাবল ডট, এই ডি বাই ডিটিটাকে যদি ভিতরে নিয়ে যাই আর এর সাথে এম আর ডাবল ডট মাইনাস এম আর থিটা ডট স্কয়ার প্লাস ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু 0। এই এই যে দেখো এই সমীকরণটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, এম আর ডাবল ডট, এটা হলো আর এর জন্য
যে আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ সেটা এম আর ডাবল ডট মাইনাস এম আর থিটা ডট স্কয়ার প্লাস ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু 0। এখন আবার দ্বিতীয় টার্মে যেটা হলো থিটার জন্য যে সমীকরণটা ল্যাগ্রাঞ্জের সমীকরণে আমরা যে ডিফারেন্সিয়েট করে মানগুলো পাইছি সেটা বসাইলে শুধু থাকে এম আর স্কয়ার থিটা ডট ডি বাই ডিটি, আর বাকি টার্মগুলো হবে 0। তাহলে ডি বাই ডিটি এম আর স্কয়ার থিটা ডট ইকুয়াল টু 0। এখন তার মানে এই টার্মকে যদি ডি বাই ডিটি ইকুয়াল টু 0 হয় তাহলে এই ব্র্যাকেটের টার্মটা হবে কি ধ্রুবক। এটা আসলে কি কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এল দিয়ে লিখি, এম আর স্কয়ার থিটা ডট। অর্থাৎ কেন্দ্রীয় বলের প্রভাবে গতিশীল কোনো কণায় কৌণিক ভরবেগ সংরক্ষিত বা ধ্রুবক হয়। তাহলে এখান থেকে আবার একটা টার্ম পাই, থিটা ডট সমান কি লেখা যায়, এল বাই এম আর স্কয়ার। এইটা আমরা আরো পরে অনেক জায়গায় ব্যবহার করব। এখন ধরি আর সমান 1 বাই ইউ, তাহলে আর ডট সমান কি হবে, মাইনাস, যেহেতু 1 বাই ইউ, dr বাই ডিটি সমান আর ডট, এখানে ডি বাই ডিটি যদি করি মাইনাস 1 বাই ইউ স্কয়ার ডিউ বাই ডিটি। আবার ডিউ বাই ডিটি কে এভাবে লেখা যায় ডিউ বাই ডি থিটা ডট ডি থিটা বাই ডিটি। লিখলে আমরা এটাকে এভাবে সাজায় লিখতে পারবো, ডি থিটা বাই ডিটি হচ্ছে আর ডট থিটা ডট, তাহলে আর থিটা এটা পাওয়া গেল মাইনাস থিটা ডট আর স্কয়ার ডিউ বাই ডি থিটা। এই যে আবার থিটা ডট যে সেটার মানটা হলো মাইনাস এল বাই এম আর স্কয়ার ডিউ বাই ডি থিটা। এখন এখানে কাটাকাটি যাওয়ার পর শুধু থাকে এল মাইনাস এল বাই এম ডিউ বাই ডি থিটা। এখন যদি এটাকে আরেকবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এই পাশে পাবো, বাম পাশে পাবো আর ডাবল ডট, আর এখানে মাইনাস এল বাই এম ডি বাই ডিটি ডিউ বাই ডি থিটা। এটাকে যদি একটু সাজায় লিখলে কি পাবো, এল মাইনাস এল বাই এম ডি বাই ডি থিটা ডিউ বাই ডি থিটা ইকুয়াল ডট ডি থিটা বাই ডিটি। দেখো এটাকে জাস্ট এই টার্মটাকেই আমরা এখানে সাজিয়ে এভাবে লিখছি, ডি বাই ডি থিটা বাইরে নিয়ে আসলাম, ডিইউ বাই ডি থিটা ডট ডি থিটা বাই ডিটি। এখন এটাকে আবার লেখা যায় মাইনাস এল বাই এম ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার, এই থিটা ডট ডি থিটা বাই ডিটি হচ্ছে থিটা ডটের মান আবার এল বাই এম আর স্কয়ার। এখন সবগুলা অ্যাড করে হয় মাইনাস আর ডাবল ডট হবে মাইনাস এল স্কয়ার বাই এম স্কয়ার আর স্কয়ার ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার। একটু স্লো হয়ে গেছে, সময় বাকি 4 মিনিট, স্লাইড যায় না। এখন দেখো, এখন যে আমরা সমীকরণগুলো পেয়েছিলাম 10 নং, 11 এবং 13 নংকে 10 নং এ বসাবো। 10 নং কোনটা ছিল, 10 নং এ আমরা ওই যে সমীকরণটা পেয়েছিলাম আর এর জন্য ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ করে পেয়েছিলাম, সেই সমীকরণে আমরা জাস্ট আর ডট এগুলোর মান বসাই দিব। দেখো এটা হলো থিটা ডটের মান, আর এটা হলো এম আর ডাবল ডট মাইনাস এম আর থিটা ডট স্কয়ার প্লাস ডেল ভি বাই ডেল আর। এটা হচ্ছে আর ডাবল ডটের মান, এটা থিটা ডটের মান। বসানোর পর আমরা এই সমীকরণকে কি করব, মানগুলো বসানোর পর এটাকে সিম্পলাইজড করার পরে দেখো আমরা কি পাই, লাস্টে থাকবে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস এল 1 বাই আর, কাটাকাটি করার পরে প্লাস এখানে থাকবে মাইনাস ডেল ভি বাই ডেল আর, এটাকে আমরা ফাংশন অফ আর লিখবো। এই যে মাইনাস ডেল ভি বাই ডেল আর, এটাকে ফাংশন অফ আর লিখ 0। এখন দেখো ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার, এই 1 বাই আর এর মানটা আবার বসাই দিব 1 বাই ইউ প্লাস ফাংশন অফ 1 বাই ইউ এম এল 1 বাই ইউ স্কয়ার বাই এল স্কয়ার, মানে আর এর মানটা বসাই দিব সবগুলা। বসাই দিয়ে সমাধান করলে পাওয়া যাবে ডি স্কয়ার ইউ বাই ডি থিটা স্কয়ার প্লাস ইউ প্লাস ফাংশন অফ 1 বাই ইউ এম বাই এল স্কয়ার ইউ স্কয়ার ইকুয়াল টু 0। বা এটাকে আমরা ফাইনালি এটাকে সিম্পলি
সমাধান করে যেটা পাই d স্কয়ার u বাই d থিটা স্কয়ার প্লাস u প্লাস ফাংশন অফ 1 বাই u m বাই l স্কয়ার u স্কয়ার ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের কক্ষপথের ব্যবকলনীর সমীকরণ। তো আজকে এই পর্যন্ত। দেখো আমি বইয়ের নাম দিয়েছি প্রফেসর মোকসেদ আলী চিরায়ত বল্লবিদ্যা, মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, ডক্টর অলিউল্লাহ, জিনাত মাহমুদা, চিরায়ত ক্লাসিক্যাল মেকানিক্স গোল্ড স্টাইনের। এখন এই প্রথম দুইটা বই তোমাদের অ্যাভেলেবেল বাজারে, তোমরা এই বই দুটাই দেখবে। হারুনুর রশিদের বইও তেমন একটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় হচ্ছে বাংলা একাডেমিতে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।